দ্বিতীয় দিনে ব্যস্ত ডোনাল্ড লু দুদেশের সম্পর্কে আস্থা ফেরানোর প্রত্যাশা, র্যাব, শ্রম আইন ও মানবাধিকার ইস্যুতে উন্নয়নের তাগিদ। মিশরীয় উড়োজাহাজ লিজ নেয়ার রাষ্ট্রের হাজার কোটি টাকা ক্ষতি, বিমানের সাবেক এমডি সহ 16 জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র। নারীদের ভুক্তভোগী না ভেবে উন্নয়নের শক্তি হিসেবে দেখার তাগিদ প্রধানমন্ত্রীর, গাজায় আগ্রাসন বন্ধে বিশ্বকে উদ্যোগ নেওয়ার আহ্বান। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। সারা দেশে নো হেলমেট নো ফুয়েল নীতি কার্যকরের নির্দেশ। এবং আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, 24 ঘন্টায় 3 জনের মৃত্যু, আক্রান্ত 21 জন। এডিস নিধনে অভিযান জোরদারের আশ্বাস মেয়র তাপসের। সংবাদ রাতে দেখছিলেন AKSTMT বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে পেছনে নয় সামনের দিকে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। ঢাকা সফরের দ্বিতীয় দিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অবশ্য র্যাব, শ্রমনীতি ও মানবাধিকারের মতো বিষয়ে বাংলাদেশের তেমন কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সময় সাপেক্ষ ব্যাপার। আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। 3 দিনের সফরের শেষ দিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠক শেষে মুখোমুখি হন সাংবাদিকদের। বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে ঢাকা ওয়াশিংটনের সম্পর্কের মধ্যে টেনশন তৈরি হয়েছিল। এখন সময় হয়েছে দুদেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনার। The United States worked very hard to promote free, fair and non-violent elections here. And it caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship. লু বলেন, দুর্নীতি বন্ধের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। র্যাব, শ্রম আইন ও মানবাধিকার ইস্যুতে তেমন কোনো অগ্রগতি লক্ষণীয় নয় বলে উল্লেখ করেন মার্কিন সহকারী মন্ত্রী। We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. We're talking about new investment. We're talking about the ability of more Bangladeshi students to study in the United States. And we're talking about how do we work together on clean energy. পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়েছে। র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সময় সাপেক্ষ বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই তিনি সফরে এসেছেন এবং সেই লক্ষ্যে আমাদের সমস্ত আলোচনা হয়েছে। র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। তো এটি উগ্র হলে কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল, সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। জিএসপি সুবিধা নতুনভাবে শুরু হলে বাংলাদেশকে তা দিতে চায় যুক্তরাষ্ট্র, এমন কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। বৈঠক শেষে মন্ত্রী জানান, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের যে অস্বস্তি ছিল তা এখন নেই। জয় যাদবের রিপোর্ট। 3 দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন বুধবার সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। প্রায় ঘণ্টাখানেকের বৈঠকে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা সহ নানা বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে ডোনাল্ড লু এক হয়ে কাজ করার কথা জানান। পরে সংবাদ ব্রিফিংয়ে পরিবেশ মন্ত্রী বলেন, অতীত নয় ভবিষ্যতের দিকে তাকিয়ে দুদেশের সহযোগিতা আরো সুদৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল
তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, বাট সেটা তো আর আমাদের মধ্যে ছিল না। আমরা আমাদের নির্বাচন করেছি, সেটা ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল, তাদের একটা বক্তব্য ছিল, আমি যেভাবে দেখি। এখন তো ওই পর্বটা তো আর নাই। এখন আবার ইলেকশন হবে হয়তো 4-4.5 বছর পরে, বা যখন এই সরকার ডিসাইড করবে। তা এখন আসলে তো ইলেকশনের ইয়াটা মানে রেলিভেন্ট না এই সময় আলোচনা। আর যেটা আমি প্রথমেই বলেছি, আমরা সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরো সুদৃঢ় করব, সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা। মন্ত্রী বলেন, জলবায়ু তহবিল থেকে সহায়তার ব্যাপারে জানানো হয়েছে লোকে। পাশাপাশি নাসার প্রযুক্তিগত সহায়তা পাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। নাসার বেশ কিছু স্যাটেলাইট আছে, বর্তমানে এগুলো কয়েকটা দেশের তারা মানে নানান ধরনের তথ্য দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। আগামীতে হয়তো তারা দক্ষিণ এশিয়াতেও সেই স্যাটেলাইটের তথ্যগুলো আমরা পেতে পারি। তো সেটা যখন হবে পর্যায়ক্রমে, সেখানে বাংলাদেশের বিষয়টাও তারা বিবেচনা করবে, এবং এটা হয়তো আমরা খুব কম মূল্যে বা হয়তো বিনামূল্যেও পেতে পারি। তো সেটার যে লাভটা আমাদের হবে, যে আমরা যদি বনের কথা বলি, কোন জায়গায় বন উজাড় হচ্ছে, বা মানে আমরা যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কথা বলি, এটা আসলে কতটুকু বাড়ছে, এবং স্যাটেলাইটের মাধ্যমে এই তথ্যগুলো আমরা রিয়েল টাইম পাবো। পৃথিবীর 10টি প্লাস্টিক দূষণযুক্ত নদীর মধ্যে রয়েছে বাংলাদেশের পদ্মা ও যমুনা। দূষণ রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ, জানান সাবের হোসেন চৌধুরী। এই দূষণটা কিন্তু শুধু বাংলাদেশের দূষণ না, আপনার পার্শ্ববর্তী দেশগুলোর দূষণও বাংলাদেশের নদী হয়ে বে অফ বেঙ্গলে যাচ্ছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। পশ্চিমা বিশ্ব এখনো খুশি না, তারা সবার সাথে সম্পর্ক রাখে ও অবাধ নির্বাচনের পক্ষেই আছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। জানান, পশ্চিমারা সামরিক শাসকদের সাথেও সম্পর্ক রাখে, তবে তারা দেশের জনগণের চাওয়া পাওয়ার পক্ষে। বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা অপকৌশল করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে একদলীয় শাসন চলছে, কিন্তু জনগণ চায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আমরা যেটা দেখেছি আপনার, সেটা হচ্ছে যে তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখনো অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার, এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না, তার অনেক বেশি তারা এই রিপোর্টগুলোতে বলেছেন, এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না, এই বাংলাদেশের বর্তমান অবস্থার পরিস্থিতি তারা এতটুকু খুশি না। তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্কটাকে অব্যাহত রাখতে হয় সবাইকে, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন। ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়। আজকে বাংলাদেশের যে অবস্থাটা, সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, তা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না। এর কথা আমাদের মনে রাখতে হবে। মিশরীয় উড়োজাহাজ লিজ নিয়ে রাষ্ট্রের 1164 কোটি টাকার ক্ষতির মামলায় বিমানের সাবেক এমডি কেভিন জন স্টিল সহ 16 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগপত্রে নতুন আসামি করা হয়েছে 7 জনকে। চূড়ান্ত তদন্তে বাদ পড়েছেন এজাহারভুক্ত 14 আসামি। মুহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। 2014 সালে মিশরের ইজিপ্ট থেকে 2টি উড়োজাহাজ লিজ নিয়েছিল বিমান বাংলাদেশ। 5 বছরের জন্য লিজ নেওয়া হলেও 11 মাসের মাথায় 2টি উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সেই নষ্ট ইঞ্জিন সচল করতে আনা হয় আরও 4টি ইঞ্জিন। পরের ধাপের 4টি ইঞ্জিনও ব্যবহার করা যায়নি। অত্যন্ত উচ্চ মূল্যে ভাড়া নেওয়া সেই উড়োজাহাজ থেকে লাভের বদলে শত শত কোটি টাকা লোকসান দেখায় বিমান। মিশরীয় উড়োজাহাজ লিজ নিয়ে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের 1164 কোটি টাকার ক্ষতির অভিযোগ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2023 সালের ফেব্রুয়ারিতে 23 জনকে আসামি করে মামলা করে সংস্থাটি। মিশরীয় বিমান ক্রয় সংক্রান্ত একটি দুর্নীতির মামলায় দীর্ঘদিন অনুসন্ধান হয়। অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন তথ্যপাত্রের ভিত্তিতে এজাহার দাখিল করে। দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আনোয়ারুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে 16 জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক বিদেশি নাগরিক কেভিন জন স্টিল সহ বিমানের 13 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামিরা হলেন বিমানের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের মহাব্যবস্থাপক আব্দুর রহমান ফারুকি, ডিজিএম কামাল উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী RM কায়সার জামান, ক্যাপ্টেন নজরুল ইসলাম শামীম, ফ্লাইট অপারেশন অধিদপ্তরের উপমহাব্যবস্থাপক জিয়া আহমেদ, কর্পোরেট প্ল্যানিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আজাদ রহমান।
এছাড়া সিভিল এভিয়েশনের 3 কর্মকর্তাও রয়েছেন আসামির তালিকায়। আদালতে দুর্নীতি দমন কমিশন 16 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন এবং যাদের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি সম্ভবত 14 জন, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজকে দুর্নীতি দমন কমিশনের অনুমোদন নিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। এখন পরবর্তী ধার্য তারিখ এটা আদালত সেটা দেখে তার সিদ্ধান্ত জানাবে। মামলার এজাহার এবং অভিযোগপত্রে কোথাও আসেনি বিমানের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের নাম। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। নারীদের ভুক্তভোগী না ভেবে উন্নয়নের চালিকা শক্তি হিসেবে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে আইসিপিডি আন্তর্জাতিক সম্মেলনে নারী উন্নয়ন ও দেশ বাল্য বিবাহ মুক্ত করতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানে নারী ও শিশুরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। আইসিপিডির 30তম বার্ষিকী উপলক্ষে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে ইউএনএফপির সাথে বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান অন্তত 48 দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নেন এই সংলাপে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুরু করে তার সরকার। কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে সব বন্ধ করে দেয়। তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছানোর লক্ষ্যে প্রতি 6,000 নাগরিকের জন্য সারা দেশে 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপন করার কাজ শুরু করি। আমাদের আবারও দুর্ভাগ্য নেমে আসে 2001 থেকে 2008 পর্যন্ত। তখন আমরা সরকারি ছিলাম না। 2001 যে সরকার এসেছিল বিএনপি জামাত জোট, তারা আমার কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়। এর ফলে আমাদের জনসংখ্যা উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় একটা স্থবিরতা নেমে আসে। নারী ও শিশুদের রক্ষায় বিশেষ গুরুত্ব তুলে ধরে সরকার প্রধান বলেন, নারীদের ভুক্তভোগী হিসেবে দেখা যাবে না। সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। ফিলিস্তিনে বিপুল সংখ্যক নারী ও শিশু স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত উল্লেখ করে জাতিসংঘকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে সরকারের বিপুল বিনিয়োগের কথা জানান প্রধানমন্ত্রী। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরও থাকছে। কক্সবাজারে আরসার আস্তানা থেকে গোলা বারুদ, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার। ভয়ানক ও স্পর্শকাতর অস্ত্র বলছে সেনাবাহিনী। সারা দেশে নো হেলমেট নো ফুয়েল সিদ্ধান্ত নিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সড়কের শৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। সভায় ঢাকায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। টানা চতুর্থ মেয়াদে সরকার রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে নানা মেগা প্রকল্প হলেও কোনোভাবে সড়কে শৃঙ্খলা আনতে পারেনি সরকার। দিন দিন বেড়েই চলেছে সড়কের দুর্ঘটনা। অন্যান্য সেক্টর সফল হলেও সড়কে অনেকটাই ব্যর্থ সড়ক পরিবহন মন্ত্রণালয়।
এমন বাস্তবতায় সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বনানীতে বিআরটি ভবনের সড়ক মন্ত্রী সহ অংশ নেন ঢাকা 2 সিটি মেয়র সহ পরিবহন মালিক সমিতির নেতারা। সড়কের শৃঙ্খলা আনতে বিভিন্ন সুপারিশ করেন 2 মেয়র সহ পরিবহন মালিকেরা। প্রয়োজনে লক্ষ্যচক্কর যানবাহন ডাম্পিং এর সুপারিশও করেন তারা। যে সকল গাড়ি মেয়াদ উত্তীর্ণ সেগুলো ডাম্পিং করে কোনো লাভ নাই, স্ক্র্যাপ করে ফেলেন। আপনার যদি মালিকরা স্ক্র্যাপ না করে, আপনি একটা মেশিন দিয়ে অন্তত সেটা চাপ দিয়ে ইয়ে করে দেন। এখন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু এই ব্যাটারি চালিত বাহনগুলো, এবং আপনার দেখে মানে গা শিউরে ওঠে। তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ না। সারা দেশে কোথাও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল তেল দেওয়া হবে না উল্লেখ করে সড়ক পরিবহন সেতু মন্ত্রী সড়কের শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দেন। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এইসবের রেজাল্ট আমরা তো পাবো না। মফস্বল এটা চালু করেন, ডিসি সাহেবদের বলেন, এসপি সাহেবদের বলেন যে ওইসব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে। নো ফুল, এটা আজকে আমরা সিদ্ধান্তই নিলাম। খালি ঢাকা শহর করলে তো হবে না, পুরো বাংলাদেশ করতে হবে। নো হেলমেট নো ফুয়েল। আজ থেকেই ঢাকা শহরে কোনো ব্যাটারি চালিত রিক্সা চলবে না বলে সিদ্ধান্ত দেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী। একই সাথে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বাদে সাইরেন বাজানো নিষিদ্ধ ঘোষণা করেন তিনি। এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। এই হুটার বাজানোটা আমার মনে হয় বন্ধ করার সিদ্ধান্ত আমরা নিতে চাই। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস তো তাই, জরুরি সেবা ছাড়া হুটার বাজানো একেবারেই নিষেধ। 1983 সালের আইনে 42 বার সভা হলেও 2017 সালের আইনের পর এটি হলো এই কমিটির প্রথম সভা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 21 জন আর প্রাণ গেছে 3 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় আক্রান্ত 21 জনের মধ্যে ঢাকার অধিবাসী 11 জন আর মারা যাওয়া 3 জনই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। চলতি বছর 15 মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2645 জন আর এই সময়ে মারা গেছে 32 জন। গেল 4 বছর ব্যবধানে 42,000 ডেঙ্গু রোগী কমেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার মালিবাগ মোড়ে গণশৌচাগার উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। মেয়র বলেন, এবার মৌসুম আসার আগেই ডেঙ্গুর পূর্বাভাস থাকায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে আগাম অভিযান চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের তথ্য আলাদা করে দেওয়ার আহ্বান জানান তিনি। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল সরকারি আধা সরকারি যেই সকল স্থাপনা আবাসন রয়েছে আমরা একটি চিরুনি অভিযান করে প্রাথমিক পর্যায়ে সেগুলো একবার আমরা পরিষ্কার এবং সকল লাশবাদ যদি পাওয়া যায় সেগুলো আমরা নিধন করব। 2019 সালের থেকে আমরা 42,000-এর মতো রোগী আমরা কম রাখতে পেরেছি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি, ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি, ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে আমরা রাখতে পেরেছি। সংবাদ রাতে আরো থাকছে। বিশ্বকাপ খেলতে রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ দল। বড় প্রত্যাশা নেই শান্তর, প্রস্তুতি ভালো হয়েছে দাবি হাতুড়ে সিংহের। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি পাহাড়ে অভিযান চালিয়ে আরসার আস্তানা ধ্বংস করেছে র্যাব। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধারের পাশাপাশি আরসার 2 সন্ত্রাসীকে আটক করা হয়। র্যাব বলছে, মিয়ানমার বাহিনীর অস্ত্র লুট করে পাহাড়ে আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে আরসা। সহকর্মী সৌরভ দেবের প্রতিবেদন।
মিয়ানমারের রাখাইনের চলমান সংঘাতে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ আসছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে, যা দিয়ে নাশকতা করার চেষ্টা করছিল কথিত রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা। বুধবার ভোরে উখিয়ার ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী লাল পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড ও রকেট সেল উদ্ধারের দাবি করেছে র্যাব। এসব গ্রেনেড ও রকেট সেল ধ্বংস করতে এসে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল বলছে এগুলো বেশ ভয়ানক ও স্পর্শকাতর ভারী অস্ত্র। সংবেদনশীল বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। র্যাব বলছে আরসা দুর্বল হয়ে গেলেও সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর লুট হওয়া অস্ত্র এসব সন্ত্রাসীরা সংগ্রহ করে আবার মাথাছাড়া দিয়ে উঠতে চাইছে। র্যাবের অব্যাহত অভিযান এবং ক্রমাগত নজরদারির কারণে আরসা নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল এবং তাদের আমরা যে পরিমাণ আমরা গোলাবারুদ এবং তাদের অস্ত্রশস্ত্র আমরা গ্রেফতার করেছি তাতে তারা বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েছিল। মধুরছড়ার গহীন পাহাড়ে অভিযান শেষে র্যাবের এই কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মিলে আরসা নাশকতা করার উদ্দেশ্যেও এইসব অস্ত্র সংগ্রহ করে থাকতে পারে। আরসার সন্ত্রাসী গোষ্ঠী কিংবা এর সাথে আরও কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারা এ ধরনের তাদের কাছ থেকে এই অ্যামুনিশন কিংবা সেই অস্ত্র গোলাবারুদ তারা সংগ্রহ করেছে। এরা তাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য করতে পারে, তারা আমাদের উপরে নাশকতা সৃষ্টি করার জন্য করতে পারে, কিংবা অন্য কোনো সন্ত্রাসীদের সাথে সম্মিলিতভাবে তারা কাজ করার জন্য তারা এই অস্ত্র বা গোলাবারুদগুলো জমা করেছিল বলে আমাদের প্রাথমিক সন্দেহ। এদিকে আটক আরসার 2 সন্ত্রাসীর মধ্যে রয়েছে বাংলাদেশে আরসার অন্যতম প্রধান সমন্বয়ক ও কমান্ডার মোহাম্মদ শাহনুর প্রকাশ মাস্টার সলিম, যিনি রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত বলে জানায় র্যাব। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের স্বাধীনভাবে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠনগুলো। বুধবার সকালে সংবাদ সম্মেলন করে ইকোনমি রিপোর্টার্স ফোরাম ইআরএফ। এতে অংশ নেন জাতীয় প্রেস ক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। বক্তারা বলেন, অলিখিত এই নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র, মৌলিক অধিকার ও সংবিধান পরিপন্থী। বাংলাদেশ ব্যাংক তার দুর্বলতা এবং দুর্নীতি আড়াল করতেই এমন পদক্ষেপ নিয়েছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান নেতারা। লালবাগ ডিসি অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হকাররা। হকার্স ইউনিয়নের ব্যানারে উচ্ছেদ অভিযান বন্ধ সহ 10 দফা দাবি জানায় তারা। বুধবার দুপুরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে হকাররা। তাদের আন্দোলনে সমর্থন জানিয়ে সঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী। হকার নেতারা জানান, পুলিশের অভিযানে 1 মাস ধরে লালবাগ জোনের কোনো এলাকায় ব্যবসা করতে পারছেন না তারা। উচ্ছেদ বন্ধ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিকল্প ব্যবস্থা না করে এতগুলো মানুষের রুটি রুটি এইভাবে উচ্ছেদ করা চলবে না। কর্মসংস্থানের ব্যবস্থা আমরা নিজেরা করেছি, নিজেদের কর্মসংস্থানের এই ব্যবস্থাকে আপনারা উচ্ছেদ করে লক্ষ লক্ষ হকারকে আজকে না খাওয়া মারার ব্যবস্থা আপনারা করছেন। এটা অবিলম্বে বন্ধ করে হকার